আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আজ আমার বিয়ে হলো, অথচ আমার মনে অজানা এক ভয় কাজ করছে। 4 বছর প্রেম করে আজ আমাদের বিয়ে হয়েছে। তবে আমাদের প্রেম শুরু হয়েছে এক মিথ্যে দিয়ে। সেটাকে ঠিক মিথ্যে বলা যায় না, বলা বাহুল্য এক ভুল বোঝাবুঝি দিয়ে শুরু। কিন্তু আজ রাতে ওর মুখোমুখি হব কি করে? আমি যে আর পারছি না সত্যিটা গোপন রাখতে। বাসরাতে গিয়ে ওকে সব খুলে বললাম। সব শুনে হঠাৎ ও যা করলো তা হয়তো আমি আগে থেকে একটু আশঙ্কা করেছিলাম, কিন্তু এতটা বাড়াবাড়ি হবে ভাবতে পারিনি। এরপর যা হলো। আমার নাম মোহাম্মদ সৈয়দ চৌধুরী ফাতেহ, সবাই ফাতেহ বলে ডাকে। ফ্যামিলিতে মা, বাবা আর আমি আছি। বাবা এক বড় কোম্পানির ম্যানেজার, নাম মোহাম্মদ আনোয়ার চৌধুরী। আমার মা একজন গৃহিণী, নাম আবেদা খাতুন। সারাদিন আমাদের দুজনের কি লাগবে না লাগবে, কখন কি খাবো, কি আমাদের পছন্দ, সেটা নিয়ে ব্যস্ত থাকে। মা বাবার একমাত্র আদরের ছেলে এই আমি, তাই তারা আমাকে সবসময় চোখে হারায়। আমি যেন তাদের চোখের মণি। তারা আমাকে এতটা ভালোবাসে যা বলে প্রকাশ করা যাবে না। মা বাবা মনে হয় এমনই হয়, প্রাণ খুলে আদর, ভালোবাসা, মহাবত আর স্নেহ দেয়। যাক সে কথা, এখন আমার ব্যাপারে কিছু বলি। আমি দেখতে হ্যান্ডসাম, গায়ের রং উজ্জ্বল ফর্সা, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি হবে, শরীরের গঠন হালকা পাতলা, সিমসাম চেহারার অধিকারী। পড়াশোনা মাস্টার কমপ্লিট করেছি। 2 মাস হলো ভালো একটা কোম্পানিতে জব পেয়েছি। এতক্ষণ তো নিজের ফ্যামিলি আর নিজের ব্যাপারে সবকিছু বললাম। এখন বলি আমার জীবনের মূল ঘটনা। রাত 10টা বাজে। আমি বসে আছি আমার বাড়ির ছাদে। নিচে বিয়ে বাড়ির মহল, সবাই আনন্দ উল্লাসে নাচে গানে আর মেহমানদের নিয়ে ব্যস্ত। কেউ আবার নতুন বউকে নিয়ে ব্যস্ত, কেউ আবার বাসরঘর সাজানো নিয়ে ব্যস্ত। নিশ্চয়ই ভাবছেন বিয়েটা কার হয়েছে। আসলে আজ আমি বিয়ে করেছি, তবে অ্যারেঞ্জ ম্যারিড না, লাভ ম্যারেজ করেছি আমি। 4 বছর আমাদের রিলেশন ছিল। আজ সেই সম্পর্কের ইতি টানলাম বিয়ে করে। আমাদের সম্পর্কটা নিয়ে 2 ফ্যামিলিতে কোনো আপত্তি ছিল না, তাই 2 ফ্যামিলির সম্মতিতে আমাদের বিয়ে হয়েছে। কিন্তু আমার মনে অনেক সঞ্চয়। আমাদের রিলেশনটা একটা ভুল ধারণা দিয়ে শুরু, যেটা আমি জানি, কিন্তু আমার স্ত্রী রিনি মজুমদার জেনেও সেটা মজা বলে উড়িয়ে দিয়েছে। আমার মনে সংকোচ এখনো থেকে গেছে। আমি অনেকবার ওকে বোঝাতে চেয়েছি, কিন্তু সে বারবার এড়িয়ে গিয়েছে। কিছু অতীত তুলে ধরি, তাহলে বুঝতে পারবেন কেমন ভুল ধারণা। তবে শুনুন, রিনির সাথে আমার পরিচয় একেবারেই হুট করে। একটি শপিং মলের 2nd ফ্লোরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি ওভার ডাকবো না পাঠাবো। ঠিক তখনই একটা মেয়ে এসে আমাকে বলে, আসসালামু আলাইকুম, আমি রিনি। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে ভাবছিলাম তো আমি কি করব। হঠাৎ মনে হলো মেয়েটাকে রিনি বলল। বেশিরভাগ বাঙালি ঋণকে ঋণ বলে উচ্চারণ করে। এও কি সেরকম কিছু? মেয়েটার প্রতি খানিকটা মায়া জন্মালো। আহারে, এই অল্প বয়সে তার নিশ্চয় অনেক ঋণ। আমি কিছু বলতে যাব, তখনই সে বলে, অমন হাঁ করে কি ভাবছো, মুখে মাছি ঢুকে যাবে। মেয়েটার কথা শুনে আমি আবার ভাবছি, এই ঝকঝকে জায়গায় মাছি আসবে কোত্থেকে, সেটাই আমি ভেবে পেলাম না। তাকে বলা আমার প্রথম কথা ছিল এখানে মাছি নেই। এইবার সে একটু ভুরু কুচকালো, কিন্তু অতটাও না, খুবই অল্প। নিশ্চয়ই খুব রূপ সচেতন, কপালে ভাঁজ পড়ুক সে চায় না। সে বোঝার চেষ্টা করছে আমি কি রসিকতা করছি, না আসলে এমন আদেল টাইপের আমি। মেয়েরা ছেলেদের মতো বেশিক্ষণ যেমন তাকায় না, বেশিক্ষণ ভাবেও না। তাই অত ভাবাভাবির মধ্যে না গিয়ে সে বলে, চলো কোথাও বসি। ব্যাপারটাতে আমি খুব টেনশনে পড়ে গেলাম। ব্যবহার দেখে মনে হচ্ছে এই মেয়ে আমার পরিচিত, আবার প্রথম দেখাতেই তুমি করে বলছে। কিন্তু সমস্যা হচ্ছে আমি তাকে মনে করতে পারছি না কোনোভাবেই। এমনটা তো হওয়ার নয়। প্রথমত আমি কাউকে কখনো ভুলি না, দ্বিতীয়ত এই নামের কাউকেই আমি চিনি না। ভাবনা কাটতে আমি নিজেকে আবিষ্কার করলাম আমি এই মেয়ের সাথে হাঁটছি। সে আমার হাত ধরে অনেকটা কোরবানির সুবোধ গরুর মতো টেনে টেনে নিয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে সে বলে, ভাই দেবে, আমার নাম কিন্তু নেহা নয়, ওইটা আমার ফেক নেম, আসল নাম রিনি, এজন্য তুমি বুঝতে পারোনি। বলে সে হি হি করে হাসছে, যেন তার খুব কাছের কাউকে বোকা বানিয়ে খুব মজা পেয়েছে। সে আবার বলে, তোমার নামও নিশ্চয় রকি নয়, আসল নাম কি তোমার? এবার ঘটনা আমার কাছে মোটামুটি পরিষ্কার। রিনি নামের এই মেয়েটি রকি নামের একটি ছেলের সাথেই দেখা করতে এসেছে। এখন ভাবছে রকি নামের ছেলেটাই আমি। আমার কোনো উত্তরের অপেক্ষা না করে সে আবার বলে, আচ্ছা তুমি বলেছিলে ব্লু টি শার্ট পরবে, কিন্তু পরেছো ব্লু শার্ট। আর তুমি না বলেছ অনেকগুলো ব্লু ব্রেসলেট পরা থাকবে তুমি, সেগুলো কই? আচ্ছা যাই হোক, এখনো খুব ভালো লাগছে দেখতে। সে অনর্গল কথা বলেই যাচ্ছে। তা থেকে যা বুঝলাম, রিনি দেখা করতে এসেছিল একটি সোশ্যাল নেটওয়ার্কের পরিচিত একজনের সাথে, যার সাথে তার কোনোদিন দেখা হয়নি, এমনকি ছবিও দেখেনি। ছেলেটিকে সে বলেছিল ব্লু টি শার্ট ব্লু জিন্স পরে আসতে। দুর্ভাগ্যক্রমে আমি ব্লু শার্ট আর ব্লু জিন্স তো পরেছি, তার সাথে মিলিয়ে একজোড়া ব্লু শুজও পরেছি। ঘটনা মোটামুটি আমি বুঝতে পেরেছি, কিন্তু ঘটনা হচ্ছে সে বুঝতে পারছে না আমি আসলে রকি না। এমনকি ইংরেজির সমস্ত আলফাবেট মিলিয়েও এই নামের সাথে আমার নামের একটি অক্ষর কমন নয়। ভাবনা কাটলেও তার ডাকে। রিনি বলে, কি ভাবছো? বললাম না আমার নাম রিনি। আমি এখনো মেয়েটার দিকে তাকিয়ে ভাবনায় ডুবে। তাই ভাবছি কেউ নিজের নাম বললে আমার নাম বলাটাও ভদ্রতা। আমি যেহেতু ছেলে হিসেবে মাশাআল্লাহ অতি চমৎকার ভদ্র, তাই নিজের নাম বললাম, আমার নাম ফাতেহ। রিনি বলে, এটা তোমার রিয়েল নাম? আমি বললাম হ্যাঁ।
রিনি বলে, ফাতেহা কারোর নাম হয়? আমি বললাম, আমার নাম ফাতেহা। রিনি বলে, এটা কেমন নাম? আমি বললাম, এটা ঐতিহাসিক নাম। সে আবার হি হি করে হাসছে। হাসলে নাকি স্বাস্থ্য ভালো থাকে। এই মেয়ে নিশ্চয়ই খুব স্বাস্থ্য সচেতন। রিনি হঠাৎ বলে, চলো কিছু খাই। আমি বললাম, না না, আমার খিদে নেই। রিনি বলে, বিল আমি দেব, চলো। আমি ভাবছি, যেসব মেয়েরা নিজে থেকে বিল দেয় তারা মেয়ে হিসেবে হয় অসাধারণ। এমন অসাধারণ এক মেয়েকে ফিরিয়ে দেওয়া হবে অন্যায়। আপাতত অন্যায় করতে ইচ্ছে করছে না। ভাবনায় ছেদ পড়ল রিনির কথায়। সে বলে, কি এত ভাবছো, চলো। এই বলে অনেকটা জোর করেই একটা রেস্টুরেন্টে ঢুকলো। দুজন একটা টেবিল বরাদ্দ করে বসলাম। দুজনেই সামনাসামনি বসেছি। মনে মনে ভাবছি, মেয়েটা আমাকে তুমি বলে সম্বোধন করছে, তাহলে আমি কেন শুধু শুধু আপনি বলে সম্বোধন করতে যাব? আমিও তুমি করে বলবো। তাই তাকে বললাম, দেখো, তুমি যাকে ভাবছো আমি কিন্তু সে নই। রিনি বলে, জানি জানি, তুমি রকি নও, তুমি ফাতেহা। বলার ভঙ্গির মধ্যে সীমাবদ্ধের মতো একটা ভাব আছে। সে ভাবছে আমি মজা করছি। রিনি বলে, কি কঠিন নাম, তাও আবার নাকি ঐতিহাসিক। আমি বললাম, হ্যাঁ। রিনি বলে, কেন এমন একটা নাম রাখলো বলো তো তোমার? আমি ভাবছি, নিজের নামের জন্য যে কাউকে কৈফিয়ত দিতে হবে, কবে কে ভেবেছিল সেটা? আমি বললাম, কনস্টান্টিনোপল বিজয়ী উসমানী সুলতান মোহাম্মদ ফাতেহা খানের নামে এই নাম রাখা হয়েছে। রিনি বলে, কনস্টান্টিনোপল, এটা অনেক পুরনো শহর না? মনে মনে ভাবছি, বাহ, মেয়ে দেখছি অনেক কিছুই জানে। সাধারণত সুন্দরীদের এসব জ্ঞান থাকে কম, কারণ তারা জ্ঞান চর্চার চেয়ে সৌন্দর্য চর্চাকেই বানিয়ে নিয়েছে ধ্যান জ্ঞান। আমি বললাম, অনেক পুরনো। বাইজেন্টাইনদের কাছ থেকে সুলতান মোহাম্মদ ফাতেহা এটা জয় করেন। রিনি বলে, কোথায় এই শহর? আমি আবার ভাবছি, কৈফিয়ত চাচ্ছে নাকি জানতে চাচ্ছে ঠিক বুঝতে পারছি না। মনে হচ্ছে জানার আগ্রহ আছে, নাকি সেই শহরের এক্সাক্ট লোকেশন জানতে চায়। আমি বললাম, বর্তমান ইস্তম্বুলের পূর্ব নাম হচ্ছে কনস্টান্টিনোপল। রিনি বলে, জানতামই না। মেয়েটার সরল সহজ স্বীকারোক্তি পছন্দ হয়েছে আমার। আজকাল কেউ না জানলে সেটা স্বীকার করে না। হঠাৎ সে প্রশ্ন করল, তুরস্ক তো অটোমানরা শাসন করত, তাদের থেকে সুলতান হতো। আমি বললাম, হ্যাঁ। তুমি কিভাবে জানলে? রিনি বলে, সুলতান সুলেমানের দি রিলিজ আর্তুগ্রোল দেখিত, আর একাত্র পরিচিয়। এবার বলো যে অটোমানরা তুরস্ক শাসন করত, তাহলে ওসমানীরা কখন ছিল? আমি মনে মনে ভাবছি, ইতিহাস শুনে বিরক্ত হচ্ছে না, রিয়েল সুন্দরী। ভাবছি উত্তর দেই। আমি বললাম, ওসমানী খেলাফাতকে ইংরেজরা অটোমান এম্পায়ার বলতো। সে অনেকটা ভিমরি খেয়ে বলে, ওসমানীরা আর অটোমানরা এক? আমি বললাম, অবশ্যই। আর্তুগ্রোলের ছেলে ওসমান এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, তার নামই ওসমানী সম্রাট। রিনি বলে, আল্লাহ, ওসমানীদের কথা কোথায় যেন পড়েছিলাম, কিন্তু ওসমানীরাই যে অটোমান সেটা তো জানতাম না। আমি বললাম, অনেকেই জানে না। অনেকের সাথে মেলানোতে রাগ করলো কিনা বোঝা গেল না। সাধারণত পৃথিবীর 350 কোটি মেয়েই আলাদা, কেউ অন্য মেয়েদের মতো না। রিনি বলে, আচ্ছা, সুলতান মোহাম্মদ ফাতেহা খান সুলতান সুলেমান খানের কি ছিলেন? তাকে কখনো দেখিনি সিরিয়ালে? আমি বললাম, সুলতান মোহাম্মদ ফাতেহা ছিলেন সুলতান সুলেমানের পরদাদা। তিনি মাত্র 21 বছর বয়সে কনস্টান্টিনোপল দখল করেন। বাইজেন্টাইনরা মনে করত কনস্টান্টিনোপল কেউ কখনো দখল করতে পারবে না, এটি একটি অজয়ের শহর। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনস্টান্টিনোপল বিজয়ের ভবিষ্যৎবাণী করেছিলেন এবং বিজয়ের জন্য দোয়া করেছিলেন। রিনি বলে, বাবা, তুমি একটা জ্ঞানের বাক্স। আমি মুচকি হেসে বললাম, আরে না, আমি হচ্ছে জ্ঞানের ব্যাগ, সবাইকে বিলি করে বেড়াই। আমার কথা শুনে রিনি আবার হি হি করে হাসছে। একেবারে নিখুঁত দাঁত, মাঝখানে শুধু একটা দাঁত বেঁকানো। দেখে মনে হচ্ছে ডিজাইনটাই এমন, ইচ্ছে করে একটা বেঁকানো হয়েছে। হাসলে ওকে অদ্ভুত একটা সুন্দর লাগে। এভাবে আলোচনা চলছে, যেন থামছেই না। খাবার খেতে খেতে আমি প্রসঙ্গ ঘুমালাম। বললাম, তোমাকে সুন্দর লাগছে। কাউকে সুন্দর লাগলে সেটা জানানো দরকার। রিনি আমার কথা শুনে লজ্জায় মুখ নিচু করে নেয়। আমি ওর দিকে তাকিয়ে ভাবছি, কিন্তু সমস্যা হচ্ছে সুন্দরীরা অযথাই এ প্রশংসা শুনে অভ্যস্ত। সে অন্য একজন ভেবে আমার সাথে কথা বলছে। কি একটা গিফটও নিয়ে এসেছে আমার জন্য। অন্যের জন্য আনা গিফট আমি কিভাবে নেব? তাকে আবার বললাম, আমি কিন্তু সে না। আমার কথা সে বিশ্বাসই করছে না। ভাবছে আমি ইয়ার্কি করছি। অবশেষে চিন্তা ছেড়ে দিলাম। না, মেয়েরা কোনো ব্যাপারে বিশ্বাস করতে না চাইলে সেটা বিশ্বাস করানো এত সহজ বিষয় না। এর চেয়ে সমুদ্রে ডুব দিয়ে খালি হাতে মাছ ধরে আনা সহজ। তার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছি, বোঝানোর চিন্তা ছেড়ে দেব নাকি তার চিন্তা ছেড়ে দেব। অবশেষে বোঝানোর চিন্তাটাকেই ছেড়ে দিলাম। যে বুঝতে চাচ্ছে না তাকে কিই বা বোঝাবো। হঠাৎ রিনি বলে, আচ্ছা, তোমার বয়স কিন্তু ফোনে অন্যরকম। আমি চমকে উঠলাম। যার সাথে দেখা করার কথা সে ফোনেও কথা বলেছে। সর্বনাশ, এতক্ষণ বোঝাতে চাইছিলাম রকি আমি না, তখন বুঝতেই চাইনি। এখন যখন চিন্তা করলাম একে ছাড়বো না, আমি রকি হয়ে যাই, তখনই কিনা ধরা খেয়ে যাচ্ছি। হে ধরনী, তুমি এত জটিল কেন? আমি আস্তে করে জিজ্ঞেস করলাম, কয়বার কথা বলেছি আমরা ফোনে? রিনি বলে, মাত্র একবার। আমি মনে মনে বলি, বাঁচলাম, এবার প্রথম মিথ্যাটা বললাম, ওটা আমি ছিলাম না। রিনি বলে, কে ছিল তাহলে? আমি বললাম, আমার ফ্রেন্ড। রিনি বলে, ফ্রেন্ডকে দিয়ে কথা বলিয়েছো তুমি আমার সাথে? আমি বললাম, আমি তো ফোনে কথা বলতে পারি না, কি করব? রিনি বলে, তাই বলো ফ্রেন্ডকে দিয়ে কথা বলাবে?
আমি বললাম, আমার আসলে ফোন ছিল না, তার ফোন থেকেই তোমার সাথে চ্যাট করতাম, আইডিও তার। আমার কথা শুনে রিনি অবিশ্বাস দৃষ্টিতে আমাকে দেখছে। আমি মনে মনে ভাবছি, এই রে ধরা পড়ে গেলাম মনে হয়, কারণ আমি সব মিথ্যে বলেছি। রিনি রাগের সাথে বলে, তুমি ফ্রেন্ডের আইডি দিয়ে চ্যাট করেছো, তাকে দিয়ে কথা বলিয়েছো আমার সাথে। আমি নরম সুরে বললাম, আমার ফোন ছিল না, কি করব বলো। রিনি বলে, পরে কেন বলনি? আমি বললাম, আজকে বলবো ভেবে। আমার কথা শুনে এবার সে অনেকটা শান্ত হলো। আমি বললাম, তুমি ওই সিমটা অফ করে দিতে পারবে? আমার ফ্রেন্ড কিন্তু ডিস্টার্ব করতে পারে। রিনি বলে, এমন ফ্রেন্ড কেন তোমার? আমি বললাম, কি করব, ছোটবেলার ফ্রেন্ড তো, ফেলে দিতে পারি না, সিম হলে ফেলে দিতাম। রিনি বলে, আমার ওই সিমটা এমনিতেও ইউজ করি না, তোমাকে ফোন দেওয়ার জন্য খুলেছিলাম, সারা বছর অফই থাকে। ওর কথা শুনে মনে মনে বলি, বাহ, তাহলে তো বেশ। মনে হচ্ছে বুকের ছাতি ফুলে উঠেছে আমার। রিনি বলে, আইডিটা তোমার জন্য রেখে দিয়েছিলাম, আজকে ডিলিট করে দেব, ভালো লাগে না। আচ্ছা, আমার এখনের নাম্বার নাও। তারপর দুজনের নাম্বার বিনিময় হলো। আমি অনেকটা হাঁক ছেড়ে বাঁচলাম। যাক, ওই ছেলের সাথে আর দেখা হবে না। মেয়েটা কি অদ্ভুত। এতক্ষণ ধরে সত্যি বলছিলাম, একটাও বিশ্বাস করেনি। সব মিলিয়ে দুটো মিথ্যে বলেছি, সাথে সাথে বিশ্বাস করে নিয়েছে। এই জন্য মহামনীষীগণ বলেছেন, মেয়েদের বোঝা বড় দায়। সে সত্যি সত্যি আমাকে বিল পে করতে দেয়নি। সে বিল পে করলো। তারপর আমরা বেরিয়ে এলাম। কথা বলতে বলতে আমরা এগোচ্ছি। হঠাৎ আমি খেয়াল করলাম, একটা ছেলে দৌড়তে দৌড়তে এক্সেলেটার বেয়ে উপরে উঠছে। রিনির সাথে পরিচয়ের সময় আমি যে জায়গায় ছিলাম সেদিকে এগোচ্ছে আর এদিক সেদিক তাকাচ্ছে। গায়ে ব্লু টি শার্ট, ব্লু জিন্স, হাতে ব্লু ব্রেসলেট, বুকে লকেট ঝোলানো, তাতে লেখা রকি। আমার ভেতরে পৈশাচিক শক্তি তখন জেগে উঠে বলে, এক্ষুনি যা পাগলা। রিনি তাকে দেখছে কিনা দেখলাম না, রিনি সেদিকে খেয়াল করেনি। আমি তাড়াতাড়ি বললাম, চলো আমরা লিফট দিয়ে নামি। আমার কথা সে অবাক হলো। রিনি বলে, কেন? মাত্র আমরা সেকেন্ড ফ্লোরেই তো আছি। আমি বললাম, দেরি হচ্ছে, চলো। শুরুতে সে আমাকে যেভাবে টেনেছিল, এখন আমি তাকে সেভাবেই টানছি। অনেকটা জোর করে তাকে নিয়ে আমি লিফটে ঢুকে গেলাম। নামতে নামতে সে বলে, দেখেছো, ফোন না করেও দেখা হয়। তুমি বিশ্বাসই করতে চাইছিলে না, নাম্বার দাও। দেখলে তো, দেখা হলো। বলেছিলাম ক্যান্স আইয়ের সামনে দাঁড়াবে, তুমি দাঁড়িয়েছো। আমিও খুঁজে পেয়েছি। দেখা হওয়ার থাকলে ফোন লাগে না। আমিও মুচকে হেসে সাই দিলাম। লিফট গ্রাউন্ড ফ্লোরে নেমে এসেছে। বের হয়ে রাস্তায় নেমে এলাম। তাকে একটা রিকশায় তুলে দিলাম। সে উঠে বসেই জিজ্ঞেস করলো, আচ্ছা, ফাতেহার মানে কি? ততক্ষণই রিকশা চলতে শুরু করেছে। আমি অনেকটা চিৎকার করে বললাম, বিজয়ী। সে হুডের পাশ দিয়ে মুখ বের করে বলে, বাসা গিয়ে ফোন দেবে। আমি আরও একবার বিজয়ের হাসি দিয়ে উল্টো দিকে হাঁটা দিলাম। আসলে মেয়েটা দেখতে খুবই সুন্দরী ছিল। তার সাথে তার মুখের হাসিটা আরও বেশি সুন্দর, খুবই সরল সোজা। ঘণ্টাখানেক তার সাথে ঘুরে ফিরে কথা বলে বুঝতে পারলাম সেও আমার মতো বইয়ের পোকা। প্রথম দেখাতেই যাকে এতটা ভক্তি লেগেছে তাকে কি করে হাতছাড়া করি? আর কথা বলতে বলতে ভালো লেগে যায় আমার, তাই আমি ওকে ছাড়তে পারলাম না। কিন্তু অনেকবার বোঝানোর চেষ্টা করেছি আমি রকি না। সে বুঝতেই চায় না। বিয়ে ঠিক হওয়ার পরেও কয়েকবার বলতে চেয়েছে। রিনি এক কথায় বলে দেয়, তোমার যত কথা বিয়ের পরে, এখন কিছুই শুনবো না। সামনে বিয়ে, হাতে কত কাজ বলো তো। পার্লারে যাওয়া, কেনাকাটা করা, সব কিছু রেডি করা, আর আমাকেও তো প্রস্তুতি নিতে হবে বিয়ের জন্য, তাই না? এসব বলে বলে আমার মুখ বন্ধ করে দেয়। আমার বন্ধু সুমন সবটা জানে। সেও একই কথা বলে, যা বলবি বিয়ের পরে, এখন কিছু বলবি না। মিথ্যে বলে না হয় 4 বছর সম্পর্ক রাখলাম, কিন্তু এখন যখন আমাদের সম্পর্কটা একটা নতুন সম্পর্কে আবদ্ধ হচ্ছে, এবার তো ওকে সত্যিটা জানানো দরকার। আজ বিয়ের পরেও কেমন জানি অপরাধবোধ মনে হচ্ছে। আমি চাই আজ ওকে সত্যিটা বলি। কপালে যা আছে তা পরে দেখা যাবে, কারণ আমি চাই না আজ আমাদের শারীরিক সম্পর্কের উপর কোনো কথা উঠুক। বাসরাত বলে কথা, আমরা একে অপরের কাছে নিশ্চয়ই আসব। নানান কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। বসে বসে এসব ভাবতে ভাবতে কখন যে রাত 12টা বেজে গেছে বুঝতেই পারিনি। সম্বিত ফিরল আমার বেস্ট ফ্রেন্ড সুমনের ডাকে। সে আমার পিছনে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলে, কি ব্যাপার দোস্ত, তুই ছাদে বসে আছিস আর আমি তোকে পুরো বাড়ি খুঁজে পাগল হয়ে যাচ্ছি। তা এত আনমনা হয়ে ছাদে কেন বসে আছিস? আজ তোর বাসর রাত, ভুলে গেছিস? রাত 12টা বাজে, তোর কি খেয়াল নেই? আমি বললাম, আছে, কিন্তু আমি ভাবছি অন্য কিছু। সুমন বলে, তা কি এমন ভাবছিস বল শুনি। আমি বললাম, আমি চাই রিনিকে আজ সব বলবো। সুমন বলে, এই একদম না, আজ এই ভুল একদম করবি না। বাসর রাতটা কোনো রকম কেটে যাক, তারপর না হয় বলিস। আমি না করব না। আমি ওর কথা সম্বোধন করে নিচে এলাম। তারপর ধীরে ধীরে বাসর ঘরের দিকে এগিয়ে গেলাম। পেছন থেকে সুমন আমাকে আবার ডেকে বলে, কি বলেছে মনে আছে তো? আমি একবার মাথা নাড়িয়ে বললাম, এই বলে দরজা খুলে ভিতরে চলে গেলাম। কিন্তু আমার মন কিছুতেই মানছে না। মন বলছে সত্যি কথাটা আজ বলে দে। মুরব্বীরা বলে, যদি না হয় বিয়ের দিন, তাহলে হয় না আর কোনো দিন। কিন্তু সেটা তো অন্য বিষয়ের কথা। আজ আমি যা বলবো তা হয়তো সিম্পল, যদি তাকে তাই মনে করা হয়, আর তা না হলে অনেক বড় প্রবলেম। হাদিসে আছে, স্বামী স্ত্রীর বন্ধন পবিত্র বন্ধন। তাকে সত্যি দিয়ে চালনা করা ভালো। মিথ্যে সম্পর্ক বেশি দিন টিকে না। না, আজ যা হবার হবে, আজ আমি বলবোই। না শুনবো কারো কথা, না শুনবো রিনির কথা।
দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছি। হঠাৎ আমার চোখ গেল রিনির দিকে। সে অতি আগ্রহে বসে আছে মাথায় ঘোমটা দিয়ে আমার জন্য। আমি ধীরে ধীরে এক পা দুপা করে ওর কাছে গিয়ে বসলাম। বুকের ভেতরটা দুরু দুরু করছে, জানি না আজ কপালে কি আছে। আমি কোনো সংকোচ না করে ধীরে ধীরে রিনির ঘোমটা সরিয়ে দিলাম। ঘোমটা সরাতেই ওর চাঁদের মতো মুখটা আমার সামনে প্রকাশিত হয়। এর আগে ওকে দেখিনি এমনটা কিন্তু নয়, প্রায় প্রতিদিনই আমাদের দেখা হতো, কিন্তু আজ বধূ সাজে ওকে অন্যরকম লাগছে। চোখের পলক পড়তে চাইছে না আমার। রিনি চোখ বন্ধ করে আছে। বাসর রাতে এমনটাই হয়, ঘোমটা সরাতেই মেয়েরা লজ্জা পেয়ে চোখ বন্ধ করে নেয়। গল্পে উপন্যাসে এমনকি টিভি সিরিয়ালও এমন দৃশ্য দেখা যায়। আমি অনেকবারই দেখেছি, আজ সে দৃশ্যটা আমার সাথে হচ্ছে। আমি ঘোমটা সরাতে আমার বউটা লজ্জা পেয়ে চোখ বন্ধ করে নিয়েছে। ব্যাপারটা উপভোগ করা বেশ দারুণ। আমি রিনির চিবুক ধরে ওর মুখ আমার দিকে ফিরালাম। তারপর বললাম, কি গো, চোখ খুলে তোমার বরটাকে দেখবে না? এই কথা বলতেই রিনি ধীরে ধীরে চোখ খুলে আমার দিকে তাকায়। দুজনেই চোখাচোখি। সে যেন চোখের ইশারাতে বোঝাতে চাইছে, ইস, এমন করে বলছো কেন, আমার বুঝি লজ্জা করে না? আর আমিও যেন চোখের ইশারাতে বোঝাতে চাইছি, কিসের এত লজ্জা, প্রেম করেই তো বিয়ে করেছি, হাতে হাত ধরে কত পথ চলেছি, তাহলে আজ আর লজ্জা কিসের? আমি বললাম, ওয়াও, তোমাকে আজ পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর লাগছে। ইচ্ছে করছে সারা রাত তোমাকে এভাবে দেখে যাই। আর এই বলে চুপ হয়ে গেলাম। রিনি বলে, আর কি বলো? আমি বললাম, সারা রাত তোমাকে বুকের মাঝে রেখে ভালোবাসতে চাই। যে ভালোবাসাগুলো এতদিন তোমার জন্য জমিয়ে রেখেছি তা আজ উজাড় করে দিতে চাই। রিনি বলে, তাই বুঝি, তোমার দিকে তর্স হইছে না? আমি বললাম, সত্যি বলেছ তুমি। যার বউটা এত সুন্দর হয় সে কি করে নিজেকে ঠিক রাখে বলো তো? তবে তোমার জন্য একটা জিনিস এনেছি। এই বলে পকেট থেকে একটা ছোট গিফট ওকে দিলাম। রিনি হাতে নিয়ে বলে, এটা আমার জন্য? এটার ভিতরে কি আছে? আমি বললাম, হ্যাঁ, এটা তোমার জন্য। আর খুলে দেখো কি আছে। আমার কথা মতো রিনি প্যাকেটটা খুলে ফেলে। খুলে সে অবাক হয়ে যায়। আসলে তার পছন্দের একটা ব্রেসলেট। ব্রেসলেটের মাঝখানে ব্লু কালারের একটা মাঝারি ধরনের ডায়মন্ড বসানো। এটা পেয়ে সে খুব খুশি হয়ে যায়। আমি বললাম, তোমার পছন্দ হয়েছে? রিনি বলে, খুব খুব পছন্দ হয়েছে। এই বলে সে আমার গালে একটা পাপ্পি দিল। তারপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমিও নিজেকে স্থির রাখতে পারলাম না, রিনিকে বুকের সাথে চেপে ধরি। রিনি চোখ বন্ধ করে আমার চুল খামছে ধরে। সে যেন আমাকে আরো কাছে পেতে চাইছে, তার আহ্বান জানাচ্ছে। আমি ওর ঘাড়ে গলার নিচে চুমু দিয়ে ভরিয়ে দিচ্ছি। তাতেই রিনি কেঁপে কেঁপে উঠছে। আমি ওর ঠোঁটে গভীরভাবে চুমু দিয়ে চেপে ধরি। এভাবে অতিবাহিত হয় পরস্পরের মাঝে। একসময় আমি রিনিকে নিজে থেকে ছাড়িয়ে নিই। তারপর বলি, দেখো রিনি, একটু শান্ত হয়ে আমার কিছু কথা শোনো। রিনি জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে বলে, এখন কথা না বললেই নয়, পরে না হয় শুনি। আমি বললাম, না, কথাগুলো এখন বলা জরুরি। এই বলে আমি উঠে বসলাম। রিনি কিছুটা বিরক্ত হয়ে উঠে বসে। তারপর আমাকে বলে, বলো, কি এমন কথা আছে তোমার, যার জন্য তুমি এমন করছো? আমি একটু নীরবতা থেকে বললাম, বলছি। তারপর পাশে থাকা জগ থেকে এক গ্লাস পানি ঢেলে খেয়ে নিলাম। রিনির একটা হাত শক্ত করে ধরে চুমু খেলাম। ততক্ষণে আমার মুখে দুশ্চিন্তার ভাব ফুটে উঠেছে। আমার মুখের ভাব ভঙ্গিমা দেখে রিনি বলে, ফাতেহ, তুমি ঠিক আছো তো? আমি বললাম, কিছু কথা আছে যেগুলো না বললে তোমাকে আমি শান্তি পাচ্ছি না। 4 বছর পর্যন্ত অনেকবার চেষ্টা করেছি তোমাকে বোঝাতে, কিন্তু তুমি বুঝতেই চাও না। আজ আমি এখন এই মুহূর্তে যা বলবো তোমাকে বিশ্বাস করতেই হবে। আজ তুমি মজা করে উড়িয়ে দিতে পারবে না। রিনি বলে, আগে তুমি শান্ত হও, তারপর বলো কি হয়েছে। আমি বললাম, বলছি শোনো। আচ্ছা, তোমার মনে আছে আমাদের প্রথম দেখা কোথায় হয়েছে? রিনি বলে, কেন, শপিং মলের 2nd ফ্লোরে, যেখানে আমি তোমাকে দাঁড়াতে বলেছিলাম সেখানে দাঁড়িয়েছিলে তুমি। আমি বললাম, ঠিক তাই, তবে আমি রকি ছিলাম না। আসলে সেদিন আমার কলেজ বন্ধ হওয়ার কারণে কিছু বই কিনতে গিয়েছিলাম শপিং মলে। সেখানে দাঁড়িয়ে আমার এক বন্ধুর জন্য ওয়েট করছিলাম। সুমন তার নাম, তুমি চেনো, তোমার সাথে পরিচয় করেছি ওকে। সেদিন থেকে এই পর্যন্ত আমি তোমাকে একটা কথাই বলে এসেছি, আমি রকি না। রিনি, তোমার এই হাত ছুঁয়ে বলছি, আমি রকি না। যাকে তুমি রকি ভেবে 5 বছর রিলেশনে আছো সে আমি না। আমি তোমাকে সেই দিনই প্রথম দেখেছি, সেদিনে তোমার সাথে আমার পরিচয় হয়েছে। তোমাকে বলা সত্ত্বেও তুমি যখন মানতে চাইছো না, তখন আমার আর কিছু করার ছিল না। এদিকে তোমার সাথে ঘুরে ফিরে কথা বলতে বলতে কখন যে তোমাকে ভালো লেগে গেছে আমি নিজেও জানি না। তোমার রূপ, তোমার এই পাগল করা হাসি, তোমার এই সরল সহজ মন আমাকে ব্যাকুল করেছে। তাই নিজেকে আর সরিয়ে নিতে পারলাম না। সেদিন তুমি আমি যখন রেস্টুরেন্ট থেকে খেয়ে দিয়ে বেরিয়েছি, ঠিক তখনই রকি এন্ট্রি করে শপিং মলে। তোমাকে সে যেমন যেমন বলেছে সে তেমন পোশাক পরে এসেছে। হাতে একগোছা লাল গোলাপ, গলায় সোনার চেন সহ রকেট। সেই রকেটে তার নাম লেখা আছে, রকি। তুমি যে জায়গায় ওকে দাঁড়াতে বলেছিলে সে ঠিক সেই জায়গায় দাঁড়িয়েছে আর আশেপাশে তোমাকে খুঁজছে। তখন জানি না আমার কি হলো, আমার মনে ভয় জাগলো তোমাকে হারানোর। তাই আমি তোমাকে নিয়ে তড়িঘড়ি করে লিফটে গিয়ে ঢুকি, যাতে তুমি রকিকে দেখতে না পাও। এটা করে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। তাই প্রায় সময় তোমাকে বলতে চাইতাম, কিন্তু তুমি আমার কথাগুলো শুনে হেসে উড়িয়ে দিতে। আমি তোমাকে বলেছিলাম আমার বন্ধুর আইডি থেকে তোমার সাথে চ্যাট করি, আমার ফ্রেন্ডকে দিয়ে তোমার সাথে কথা বলিয়েছি। আসলে সব মিথ্যে, কারণ আমি তখন মিথ্যে বলতে বাধ্য হয়েছি। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না।
আমি তোমাকে হারাতে চাইনি। প্রথম দেখাতে তুমি আমার মন চুরি করেছো। তোমাকে দেখে আমার মনে ভালোবাসা জন্মেছে, তাই তোমাকে হারানোর ভয়টা সবচাইতে বেশি কাজ করেছিল আমার মনে। আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু আমি তোমাকে বড্ড ভালোবাসি। বলে বোঝাতে পারবো না কতটা তোমাকে ভালোবাসি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। একটানা কথাগুলো বলে চুপ করলাম। রিনি একইভাবে আমার দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে কথাগুলো শুনছে। ওর মুখের ভাব দেখে প্রতিক্রিয়া কি হবে সেটা ভাবছি। রিনি যেন পাথর হয়ে গেছে। সে আমার কথাগুলো ঠিক বিশ্বাস করতে পারছে না, কিন্তু বারবার একই কথা তো মিথ্যা হতে পারে না। সে আমাকে কিছু না বলে হঠাৎ যা করলো তা দেখে আমার আত্মারাম কেঁপে ওঠে। ঝড়ের আশঙ্কা আমি যতটুকু ভেবেছি তার চেয়েও 3 গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। আমি ভাবতে পারিনি এমন কিছু করবে রিনি। এরপর যা হলো আমার সাথে। আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।